ওই অ্যাফোর্ডেবল কেয়ারের সঙ্গে যে নামটা ওবামা, এটাই আমার মনে হয় রিপাবলিকান অনেকের গায়ে জ্বর আসে। কোনো ব্যাপারেই আমাদের ওই টেকসই সোকল্ড যে আমাদের ফোবিয়া আছে বা যে আমাদের গুড অবজেক্টিভ আছে, এগুলো কাজ করে না। ইকোনমিক ডেটা ছাড়া যুক্তরাষ্ট্রের ব্যাংক এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন চলতে পারে না। সাইলেন্ট মেজরিটি ইকোনমিক লিবার্টিকে, আমি লিবার্টি বলবো না, রাইটকে গভর্নমেন্ট হোল্ড করে দিল। কেন দিল? এতে ডোনাল্ড ট্রাম্পের কিছু যায় আসবে না। ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবেই জানে তার যে টেকসই প্ল্যান সেটা হচ্ছে মি মি অ্যান্ড মি। শাটডাউন শেষ হতে যাচ্ছে, এই শেষটা কি আসলে শেষ ভালো তার সব ভালো যার, সেই মন্তব্য থেকে কি আমরা বলতে পারি যে কোনো ভালো আসছে? এটা মানে একদম এভাবে বলা যাবে না যে কোনো কিছু ভালো আসেনি কিংবা সবই খারাপ কিংবা সবই ভালো, তা না। এটা ইটস এ মিক্সড ব্যাগ। যেমন ধরুন যে এটা করার জন্য, এটা আমার ধারণা যে সে হাউসে এটা পাশ হয়ে যাবে, এবং পাশ হলে যে কতগুলো যে আমরা পাবো, যেমন কতগুলো ডেটা, ইকোনমিক ডেটা ছাড়া যুক্তরাষ্ট্রের ব্যাংক এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন চলতে পারে না। তারপরে অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, মানে অনেক ফেডারেল এমপ্লয়ি যারা বেতন পাচ্ছে না, আমরা জানি যে যুক্তরাষ্ট্রে মধ্যবিত্ত চেক টু চেক তারা তাদের জীবনযাত্রা পালন করে। কাজে চেকটা দেরি হয়ে আসলে, বেতনের চেক দেরি হয়ে আসলে তাদের খুব কষ্ট হয়। আবার ওদিকে স্ন্যাপের গোলমাল ছিল, ওটা মোটামুটি কেটে গেছে, যে দ্যাট উইল কন্টিনিউ, যেটা ফুড স্ট্যাম্পস। সব মিলে আমার যেন মনে হয় এছাড়া কোনো উপায় ছিল না। কারণ দু দলের যে অবস্থা, তাতে আমার মনে হয় এটাই একটা অপটিমাল সলিউশন হয়েছে। কিন্তু এটাই কিন্তু শেষ নয়, কারণ আমরা জানি যে ডিসেম্বরে তাদের আবার বসতে হবে। অনেকগুলো জিনিস আছে যা ডিসেম্বর পর্যন্ত চলবে, তারপরে আর চলবে না। কাজে জানুয়ারিতে এদের যখন এটা নেক্সট মীমাংসা সম্পন্ন করতে হবে, তার আগে অনেক তাদের করতে হবে, লবিং করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, আলোচনা করতে হবে। সবচেয়ে স্টিকিং পয়েন্ট যেটা নিয়ে ডেমোক্র্যাটদের দাবি ছিল যে ওবামা কেয়ার, যেটাকে বলে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, এটাকে রাখতে হবে। এটাকে মানে এটাকে যদি শেলফ করা হয়, এটাকে যদি বাতিল করা হয়, তাহলে 24 মিলিয়ন যে পপুলেশনের 24 মিলিয়ন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেটা ডেমোক্র্যাটরা চায় না। আর এদিকে বর্তমানে যেটা কম্প্রোমাইজড হয়েছে, সেটা কিন্তু ওই অ্যাফোর্ডেবল কেয়ারের সঙ্গে যে নামটা ওবামা, এটাই আমার মনে হয় রিপাবলিকান অনেকের গায়ে জ্বর আসে, কারণ তারা ওই নাম সহ্য করতে পারে না। এরা করেছে কি এখন, যেটা সিদ্ধান্ত হয়েছে যে ইনস্যুরার যে আছে তাদেরকে না দিয়ে, বরং এটা সরাসরি যারা কাস্টমার্স মিন সিটিজেন্স, যারা এটা পায় সাবসিডি, তাদেরকে সরাসরি দেওয়া হবে। কিন্তু ওখানে একটা কিন্তু রয়েছে, যে ওইটা নির্ভর করবে কার কত ইনকাম। কাজে এখানে একটা ভেগ পয়েন্ট রয়েছে, এটা কিন্তু নির্ধারিত হয়নি। কাজে আমার যেন মনে হয় যে যে সমস্যা আমরা ভাবছিলাম যে মোটামুটি সাময়িকভাবে সলভ হবে, সেটাও কিন্তু অপূর্ণ রয়ে গেল। কিছুটা হয়েছে, যেমন আমি একটা এক্সাম্পল দেব, আপনি লক্ষ্য করে দেখুন যে যে ট্রান্সপোর্টেশনের জন্য, যেটা পার্টিকুলারলি এয়ার ট্রান্সপোর্টেশনের জন্য যে সেফটির প্রয়োজন, যে কর্মচারীদের অতি মানে প্রয়োজনে, তারা কিন্তু অনেকেই চলে গেছে, অনেকে থেকে গেছে, কাজ করছে বিনা বেতনে। এবং যে জন্য আমরা দেখছি যে এয়ার ট্রাফিক এত ক্লগড হয়েছে যে কতগুলো শহরে এটা একদম অসম্ভব হয়ে গেছে। কারো কারো 7, 8, 10 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়, আবার অনেক সময় হোটেলে চলে যেতে হয়। এই সমস্যাগুলো আমার মনে হয় দুই পক্ষরই নজরে আনা উচিত এবং এটা সলভ করা উচিত। কারণ যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট এত দীর্ঘ সময় বন্ধ থাকলে এর যে মানে যে ক্ষতিগুলো হবে, সেগুলো কিন্তু এখনো আমরা কিন্তু সবগুলোর হিসাব করে উঠতে পারিনি। কাজে আমার যেন মনে হয় যে যেটা হয়েছে, আমি সেটাকে বলবো যে হ্যাঁ, ফর দ্য টাইম বিং ইটস ওকে, কিন্তু দে হ্যাভ টু সিট টুগেদার অ্যান্ড কাম ফর এ কম্প্রোমাইজ। এবং আরো একটা ব্যাপার, এই যে যেটাকে আমরা বলি কন্টিনিউইং রেজলিউশন, মানে স্বল্পকালীন সমাধান, এটা দেখে দূরে সরে আসতে হবে। যে অ্যানুয়াল বাজেট যেটা অন্যান্য উন্নত দেশ করছে, যেমন ধরেন জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, কানাডা, ওরা কিন্তু ওই যে বছরের
ফাইন্যান্সিয়ালি ইয়ারের আগেই ওরা কিন্তু বাজেটটাকে পাশ করে ফেলে। আমার মনে হয় যুক্তরাষ্ট্রে এদের সবাই একত্রে বসে ওরকমই একটা কিছু করা উচিত। যদি না করে তাহলে এটা একদম মনে হচ্ছে পার্শিয়ালি ডিসফাংশনাল গভর্নমেন্ট সিস্টেম। এটা কারোর জন্যই মঙ্গল আনে না। অর্থাৎ আপনি দীর্ঘমেয়াদে টেকসই একটি সমাধান খোঁজার কথা বলছেন যে আমি চাই যে ওই বাজেটটা 1 বছরে হবে, 1 বছরের জন্য, নট এ কন্টিনিউইং রেজলিউশন। হ্যাঁ, যেটা এখন বর্তমানে হচ্ছে স্বল্পকালীন ডিসেম্বর পর্যন্ত আবার হবে। এটি সবসময় বিরোধীদের একটি মানে অস্ত্র হিসেবে কাজ করে, গভর্নমেন্টকে আটকে রাখা, সরকারকে নিয়ন্ত্রণ করা, নানা ধরনের এটির ব্যাখ্যা রয়েছে। আমরা একটু মাহমুদ রেজা চৌধুরী আপনার কাছেও জানতে চাই বিষয়টি, সেটি হলো যে যেটি প্রফেসর ডক্টর মোস্তফা স্যার বলছিলেন টেকসই সমাধান হওয়া উচিত, স্বল্প মেয়াদী নয়। পাশাপাশি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে আমরা জানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা রেকর্ড তো হলো, তার আগের মেয়াদে সবচেয়ে লম্বা শাটডাউন ছিল, তিনি একটা রেকর্ড করেছেন, কিন্তু ডেমোক্রেটরা আটকে রেখেছিল। ডেমোক্রেটরা এখন যে রাজি হলো, কি পেল, কিসের বিনিময়ে তারা সম্মত হলো যে শাটডাউনটা তুলে দিতে, এবং টেকসই সমাধানের ক্ষেত্রে সেটি লম্বা মেয়াদে হওয়া উচিত কিনা? ধন্যবাদ সুহেল আপনাকে। আমি মনোযোগ সহকারে স্যারের কথা শুনছিলাম। টেকসই সমাধান আসলে বর্তমান বিশ্বে স্যার আমার চাইতেও ভালো জানবেন যে কোনো ব্যাপারেই আমাদের ওই টেকসই সোকল্ড যে আমাদের ফোবিয়া আছে বা যে আমাদের গুড অবজেক্টিভ আছে, এগুলো কাজ করে না। করে না এই কারণেই যে টেকসই এক একজনের কাছে এক এক রকম হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। আপনি যদি লক্ষ্য করেন যে এই যে 40 বা 41 দিনের যে গভর্নমেন্ট শাটডাউন, এতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিংবা ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলি বা কিংবা ডোনাল্ড ট্রাম্পের অ্যাসোসিয়েটস কিংবা ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের যারা হেড, তাদের কারো কোনো ক্ষতি হয়নি। ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে একেবারেই সিম্পল অর্ডিনারি পিপলের, যাদের যেটা স্যারও বললেন, যাদের আয় দ্বারা, প্রতিদিনের আয় দ্বারা নিশ্চিত হয় তাদের খাবার টেবিলে আজকে কি ডানকিন ডোনাট আসবে, নাকি বাজারের পাউরুটি আসবে, নাকি কিছুই আসবে না, সিরিয়াল আসবে। এটা ডিপেন্ড করে তাদের আয়ের উপর, তারা কিভাবে পাচ্ছে। সেই একটা সাইলেন্ট মেজরিটি আয়কে, সেই সাইলেন্ট মেজরিটির ইকোনমিক লিবার্টিকে, আমি লিবার্টি বলবো না, রাইটকে গভর্নমেন্ট হোল্ড করে দিল। কেন দিল? এতে ডোনাল্ড ট্রাম্পের কিছু যায় আসবে না। ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবেই জানে তার যে টেকসই প্ল্যান সেটা হচ্ছে মি মি অ্যান্ড মি, নোবডি এলস। এটাই হচ্ছে তার জন্য সবচেয়ে টেকসই। এবং এই যে লড়াইটা হলো 41 দিনের, এতে সবচেয়ে লাভবান কিন্তু ডোনাল্ড ট্রাম্প টিল টুডে। কারণ সে জানতো যে ডেমোক্রেট দলরা একটু তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বেশি সেন্সিটিভ, অতএব এরা আমার পক্ষে আসবেই টুডে অর টুমরো। এবং আপনি হয়তো দেখেছেন যে এমন অবস্থা হয়েছে যে ধরেন দীর্ঘদিন ধরে চাকরি করেছে, সেও খাবার নিতে গিয়ে লাইনে দাঁড়াচ্ছে, ফ্রি ফুড নেবার জন্য লাইনে দাঁড়াচ্ছে। কারণ কি একটাই, সেটা হচ্ছে তার গভর্নমেন্ট শাটডাউন, সে পেমেন্ট গুলো পাচ্ছে না। তার রেগুলার উইকলি যে পেমেন্ট এখানে হয় বা বাই উইকলি যে পেমেন্ট গুলো হয়, আমাদের দেশের মতো তো এখানে মান্থলি একটা পেমেন্ট চেক হয় না, কারো কাছে 4টা চেক হয়, কারো কাছে 2টো চেক হয়, ইট ডিপেন্ড। অতএব সেই একটা সাইলেন্ট মেজরিটির একটা চাপ, যারা ডেমোক্রেট পার্টির যে সমস্ত 8 জন সদস্যরা, যে আপনার চক শুমারের নেতৃত্বে হোক বা তার সম্মতিতে হোক, যে আপনার ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করলো, তার কারণ হচ্ছে তারা দেখছে তাদের এই কনস্টিটিউশন গুলা, তাদের এই আপনার নির্বাচনের জায়গাগুলোর প্রতি জনগণ খেপে গেছে। এবং আপনি হয়তো দেখেছেন যে রিপাবলিকান পার্টির মার্গারেট, ওর নামটা যেন কি, পুরো নামটা, সে পর্যন্ত এই প্রথম আমি দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের আপনার গ্রিন, মার্গারেট গ্রিন, তার মার্জারি গ্রিন নাকি কার কথা বলছেন? হ্যাঁ, মার্জারি গ্রিন, সে পর্যন্ত আপনার সিএনএন, MSNBC তে তার যে ইন্টারভিউ হয়েছে, সেখানে সে কিন্তু বলেছে যে শি ইজ নট ফিলিং কমফোর্টেবল ফর দিস রিজন, বিকজ সেও জানে আগামীতে ভোটে তো তাকে দাঁড়াতে হবে। ডোনাল্ড ট্রাম্পের তো 4 বছর আর কোনো চিন্তা নাই, ভোটে দাঁড়াবে। অতএব সে কিন্তু সেইগুলোকে বাইপাস করছে। এবং ডোনাল্ড ট্রাম্প যার উপর ডিপেন্ড করে, যেমন কংগ্রেস এবং সিনেট, এটা আগামী মিড টার্ম ইলেকশনে যদি এখনকার যে ছক আছে সেটা যদি বদলে যায় বা পাল্টে যায় বা খুব বেশি রকম ডিফারেন্স হয়ে যায়, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা
চ্যালেঞ্জের সম্মুখীন হবে, যে সে তখন ইচ্ছা করলেই সবকিছু পাশ করাতে পারবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আপাতত আমাদের দৃষ্টিতে এমন একজন ব্যক্তি যে সে শুধু মনে করে তার ল বা তার ওয়ার্ড ইজ ফাইনাল ওয়ার্ড, অতএব সে চাপ সৃষ্টি করতেই থাকবে, একটা না হয় আরেকটা কৌশল দিবে, আরেকটা না হয় আরেকটা কৌশল দিবে, সে দিতেই থাকবে। তার কথা সে পরাজিত হবে না, সে পরাজয় মানবে না, সে নতি স্বীকার করবে না। এই যে আপনার এক ধরনের একগুঁইমি, যেটা আমরা বাংলায় বলি, এই ব্যাপারগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা রাষ্ট্রে আমার ব্যক্তিগত জীবনের 35 বছর আমি দেখি না যে একজন প্রেসিডেন্ট তার সমস্ত পাওয়ারের লুপহোল গুলা সে জানে এবং সেগুলোকে একটার পর একটা সে ইউজ করে এগেইনস্ট দ্য পিপল, নট ফর দ্য পিপল। এর সাথে সহযোগিতা কে করছে? কংগ্রেসের এখনকার যে স্পিকার মিস্টার জনসন, তারও আপনি দেখবেন যে সে যাদের ওই যে আপনাকে বলেন মিনিমি হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প যা বলে, ডোনাল্ড ট্রাম্পের চোখ দেখে সে হয়তো তার সিদ্ধান্ত নেয়। এই একটা অবস্থায় যেখানে আপনার এক ব্যক্তির শাসন অন্যভাবে গণতন্ত্রকে উপেক্ষা করছে, লাথি মারছে এবং অবমাননা করছে, সেই অর্থে এই সিস্টেমটাকে, এই ব্যক্তিকে যদি আমরা নাড়াতে না পারি বা তার ব্রেইনের ভিতর এই জিনিসটা যদি না যায় যে হে লিসেন, টুডে ইজ নট টুমরো, টুমরো ইজ এ টুমরো। সো এই জিনিসটা যদি তার মাথায় না আসে, তাহলে আমার মনে হয় সামনে এই সমঝোতা একটা, স্যার যেটা বললেন, একটা টেম্পোরারি একটা সলিউশন, এটা দরকার ছিল। আমি বলি না এটা দরকার ছিল না, কারণ অ্যাটলিস্ট যারা স্ট্যাম্প গুলো পান তাদের জন্য সুবিধা হয়েছে। যারা এয়ারপোর্টে এক জায়গা থেকে আরেক জায়গায়, বিশেষ করে ডোমেস্টিক এয়ারলাইন্স গুলো, সেখানে আপনার ঘন্টার পর ঘন্টা আপনি দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। একটা কিছুটা হয়েছে, অ্যাটলিস্ট ডিসেম্বর, সামনে তো আপনার হলিডে সিজন, তাই না? আপনার থ্যাঙ্কস গিভিং ডে আছে, তারপর ক্রিসমাস আছে। এইগুলোকে হ্যান্ডেল করার জন্য ডেমোক্রেট দল, আমি বলবো, তারা একটা উদারতা দেখিয়েছে, যদিও এতে তাদের কোনো লাভ হবে না, ডেমোক্রেট দলের কোনো লাভই হবে না ডিসেম্বর পর্যন্ত। আমি ডোনাল্ড ট্রাম্প এটাই চাচ্ছি, ওনাকে আমি আরেকটা আলোচনায় বলেছিলাম, সেই স্বপ্নের টাইম বাই কর। ডোনাল্ড ট্রাম্পের টাইম বাই করার একটা আপনার দক্ষতা আছে, মোমেন্টাম বাই করে, টাইম বাই করে, অপরচুনিটি বাই করে, এবং সেটা করে সে ডিসেম্বর পর্যন্ত একটু ঘুমাবে, গলফ খেলতে যাবে, অলরেডি হয়তো গেছে, এবং তারপর সে চিন্তা করবে কি করা যায় এরপর। এবং তার এই যে আপনার শাটডাউনের যে মূল ক্রাইসিসটা, সাইকোলজিক্যাল ক্রাইসিসটা হচ্ছে এখান থেকে মেডিকেলে যে ওবামা কেয়ারটা পাচ্ছে কয়েক মিলিয়ন লোক, এই ওবামা কেয়ার, স্যার বলেছেন যে রিপাবলিকানদের একটা আপনার কমপ্লেক্স আছে, ওবামা নামটা তারা শুনতে পারে না। আমার জানি কেন মনে হয় ওবামার নামটা শুনতে পারে না রিপাবলিকান চাইতেও বেশি, 50 গুণ বেশি হলো মিস্টার ডোনাল্ড। তার কথা হচ্ছে সে যে কোনো ভাবেই হোক এই ওবামা নামটাকে সে মুছে দিতে চায়, যদিও সে পারবে না, কিন্তু সে চেষ্টা করবে। অতএব সে চাচ্ছে এখানে ওবামা কেয়ারের বদলে যদি ট্রাম্প কেয়ার একটা কিছু সে করতে পারে, এখন পর্যন্ত আনতে পারে নাই, এটা করে সে মিলিয়নদেরকে আরো মিলিয়নিয়ার বানাবে, এবং বিশেষ করে এই দেশের সাধারণ মানুষকে সে আরো বিপদের সম্মুখীন নিয়ে যাবে। কারণ আমেরিকার সোফার আপনার ডোনাল্ড ট্রাম্পের সমস্ত কার্যকলাপে মনে হয় উনি এই দেশে কোনো লোয়ার মিডল ক্লাস পিপল রাখতে চান না, আপার মিডল ক্লাস আর রিচ, এই দুটোই থাকবে, আর সবগুলোকে সে এলিমিনেট করতে পারবে যত রকম ভাবে সে চেষ্টা করে। এবং তার পরিকল্পনা আছে কিনা, আমার মনে হয় আছে, যে সেই 4 বছরই তার শেষ যাত্রা সে হবে না, সে হয়তো আরো দীর্ঘ সময় থাকার কোনো রকম পরিকল্পনা মাথায় আসছে। না হলে সে 1 বছর চলে গেছে, আর 3 বছরে সে যা করছে তার পরিণাম যে কতটা হবে, ইতিহাসে তার কোনো শুভ পরিণাম হবার মতো কোনো চান্স বা কোনো অপরচুনিটি অন্ততপক্ষে আমি দেখি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।